ভারত পাকিস্তান দ্বন্দ্বে নতুন মোড়, পিসিবির অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি নাকচ আইসিসির। ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বয়কট পাকিস্তান ক্রিকেট দলের। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে। টানা 2 দিন শুনানি হলেও এখনও হয়নি সমাধান। সব অভিযোগ অস্বীকার লোকমান হোসেন ভুইয়ার। তানভীর সাহেবকে আমি কোনোদিন সামনাসামনি দেখি নেই। ও কিভাবে কিডন্যাপ হলো বা তাকে উঠে নিয়ে গেলে আমি জানি। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বাফুফের সভাপতির বৈঠক। শৃঙ্খলা ইস্যুতে কঠোর হওয়ার ইঙ্গিত তাবিথ আওয়ালের। এবং ইউসিএল এর মঞ্চে কিছুক্ষণ পর মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রতিপক্ষ অলিম্পিক মার্সেই, জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ইউভেন্টাস। শুরুতেই এশিয়া কাপ প্রসঙ্গ। গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশের দেয়া 155 রানের টার্গেটে ব্যাট করছে আফগানিস্তান। শেষ খবর পর্যন্ত আফগানদের সংগ্রহ 5 উইকেটে 100 রান। এই মুহূর্তে আবুধাবিতে আছেন রিপোর্টার সাব্বির মিথুন। ম্যাচের সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের জন্য যেমনটা শুরু হওয়ার দরকার ছিল ম্যাচের শুরুতে, তেমন শুরু হওয়ার পরেও আসলে বাংলাদেশ পর্যাপ্ত যে স্কোর বোর্ডে সেটা তুলতে ব্যর্থ। এক্ষেত্রে মিডল অর্ডারের কাছ থেকে যে ধরনের এক্সপেকটেশনটা ছিল, জাকির আলী, তাহিদ হৃদয়রা সে ধরনের ডেলিভার করতে পারেনি। এবং জাকির আলীর ইনিংসটা যদি আমি বলি, বেশ প্রশ্নবিদ্ধ ইনিংস। ম্যাচের ওই সময় থেকে আসলে যেখান থেকে বাংলাদেশ দলকে নিয়ে শেষ করতে পারতো সে আসলে সেভাবে করতে পারেনি। বরং তার অদ্ভুতরে ব্যাটিং, অদ্ভুতরে বলছি এই কোন জন্য, কারণ শেষ 2 ওভারে তিনি প্রায় 4টা ডট বল দিয়েছেন, যেখানে আসলে অন্যান্য দলগুলোকে আমরা দেখি টি20 সময় শেষের দিকে এসে রানের গতিটা বাড়াতে, অন্যদিকে বাংলাদেশ একদম বিপরীত পথে হেঁটেছে। এরকম পাওয়ার হিটিং কোচিং করার পরে, এত লম্বা সময় ক্যাম্প করার পরেও আসলে বেসিক যে টি20 হিসেবটা, সেই বেসিক টি20টা খেলতে পারেনি। তবে নুরুল হাসান সোহান যে 6 বলে 12 রানের ক্যামিও খেলেছে, তাতে বাংলাদেশ দল 150 তো পার করেছে। তবে সেই রান আসলে যথেষ্ট কিনা তা দেখতে ম্যাচের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে। যদি বাংলাদেশ 44 রানে জিততে পারতো, তাহলে এই ম্যাচ শেষেই আসলে বাংলাদেশ সুপার 4-এর টিকিটটা নিশ্চিত করতে পারত। তবে আপাতত ম্যাচের বর্তমান যে পরিস্থিতি, তাতে ওই 44 রানের সমীকরণকে একপাশে ঠেলে জয় পেলেই আসলে বাংলাদেশের সমর্থকরা খুশি হবে। এবং বোলাররা যেভাবে শুরু করার দরকার ছিল সেভাবেই শুরু করে দিয়েছে। নাসুম আহমেদ ইনিংসের একদম শুরুর বলে ব্রেক থ্রু এনে বাংলাদেশকে একটা বাড়তি আত্মবিশ্বাস দিয়েছেন। এরপরে পেসাররাও বেশ ভালো একটা আউটকাম দিয়েছে। তবে আফসোসের ব্যাপার হচ্ছে, পঞ্চম বোলার বাংলাদেশ দল একটা বোলার কম নিয়ে খেলতে নেমেছে এবং সেখানে শামীম পাটোয়ারিকে দিয়ে প্রথম ওভারটাতে বাংলাদেশ দলের এক্সপেরিমেন্টটা ভালো হয়নি। এরপরে সাইফ হাসান নিজের নির্ধারিত 2 ওভার ভালো করলেও একেবারে শেষ ওভারটাতে, অর্থাৎ 3 নম্বর ওভারে এসে যে 20 রান দিয়েছেন, তাতে আফগানিস্তান আবারও ম্যাচে ফিরেছে। এবং আফগানিস্তান এই মুহূর্তে যেভাবে ব্যাট করছে, তাতে এই ম্যাচ যে বাংলাদেশের পক্ষে চলে গেছে এটা বলার কোনো সুযোগ নেই। ম্যাচ এখনও 50-50 রয়েছে এবং বাংলাদেশ দল যদি এখান থেকে আসলে ঘুরে দাঁড়াতে চায়, অর্থাৎ বাংলাদেশ যদি একটা ভালো বড় ব্যবধানের জয় তুলে নিতে যায়, তাহলে কিন্তু বাংলাদেশ দলের প্রয়োজন হবে এখান থেকে আসলে বোলারদের শেষ দিকে এসে ডেথ ওভারের যে বোলিংগুলো, সেখানে মোস্তাফিজ, তাসকিন থেকে শুরু করে বাদবাকি যে ওভারগুলো রয়েছে, সেই ওভারগুলোতে ভালো করতে হবে। বর্তমান পিচের যে অবস্থা, সেখানে আসলে বড় ইনিংস খেলাটাও আসলে কঠিন, কারণ এখানে ডিউ রয়েছে। এবং এই মুহূর্তে আরও একটা উইকেটের পতন ঘটলো এবং বাংলাদেশ দল আবারও ম্যাচে ফিরেছে। এখন দেখার বিষয় বাংলাদেশ দল শেষ পর্যন্ত আসলে কত রানের জয় তুলে নেয় এবং বাংলাদেশ দলের আসলে এই জয় পরে বাংলাদেশ দলের আসলে সমীকরণটা কি দাঁড়ায় যে শেষ ম্যাচে, অর্থাৎ শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের যে ম্যাচ রয়েছে, সেই ম্যাচে কোন ব্যবধানে কোনভাবে হচ্ছে কোন দল জিতলে বাংলাদেশ দলের সুপার 4 নিশ্চিত হবে। আমার কাছে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে এখন পর্যন্ত এই ছিল সব শেষ। আমাদের সঙ্গে আবুধাবি থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাব্বির মিথুন। এশিয়া কাপে টিকে থাকার জন্য ম্যাচটা বাংলাদেশের খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো ব্যবধানে জিতলেও বাংলাদেশের সুযোগ থাকবে কিন্তু সুপার 4-এ খেলার। তবে তাকিয়ে থাকতে হবে গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তান শ্রীলঙ্কার ম্যাচের ফলাফল এবং রান রেটের দিকে। আমরা প্রত্যাশা করব যে বাংলাদেশ ভালোভাবে ম্যাচটা শেষ করবে। এবার এশিয়া কাপের আরও খবর জানাবো। ভারত পাকিস্তান ম্যাচের রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণের দাবি জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছিল পিসিবি, কিন্তু তা নাকচ করে দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। এর আগে এশিয়া কাপ বয়কটের হুমকি দিলেও আনুষ্ঠানিকভাবে এখনও এমন কোনো সিদ্ধান্ত জানায়নি পাকিস্তান।
জেন্টলম্যানস গেমের সৌন্দর্য নষ্ট করতে ভারত পাকিস্তানই যথেষ্ট। নতুন ইস্যু ম্যাচ রেফারি। গ্রুপ পর্বের মুখোমুখি লড়াইয়ে এক কাণ্ড ঘটিয়েছে ভারত পাকিস্তান। ম্যাচের আগে পরে প্রতিপক্ষের সঙ্গে হ্যান্ডশেকের নিয়মের তোয়াক্কা করেনি সূর্যকুমার যাদবের দল, আর তাতেই ফুঁসে উঠেছে পাকিস্তান। সালমান আলী আঘার দলের অভিযোগ, সেদিন টসের সময় ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট তাকে সূর্যকুমারের সঙ্গে হাত মেলাতে বারণ করেছিলেন, আর এমন দাবি উস্কে দিয়েছে ক্ষোভ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতিও। পাইক্রফটকে এশিয়া কাপ থেকে অপসারণের দাবি তুলে আইসিসির কাছে একটি চিঠিও পাঠান মহসিন, কিন্তু আইসিসি চেয়ারম্যান ভারতীয় জয় শাহ তা মোটেও আমলে নেননি। সাফ জানিয়ে দিয়েছেন পাইক্রফট থাকবেন বহাল তবিয়তে। পাকিস্তান আরব আমিরাত ম্যাচ থেকে সরানো হবে না ৬৯ বছর বয়সী জিম্বাবুইয়ানকে। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এমন জবাব মোটেও পছন্দ হচ্ছে না পিসিবির। পাকিস্তান আগেই ইঙ্গিত দিয়েছিল পাইক্রফটকে না সরালে এশিয়া কাপ বয়কট করতে পারে তারা। এখন কি সিদ্ধান্ত নেয় দুইবারের চ্যাম্পিয়নরা, সেটাই ভাবাচ্ছে সমর্থকদের। তবে ক্ষমতার দ্বন্দ্বে ক্রিকেট বিশ্বে দিনকে দিন যে বিরক্তিকর হয়ে উঠছে সুপার ক্লাসিকো, তা বলে দেয়া যায় নির্দ্বিধায়। মাঠের বাইরের নানা ঘটনায় ভারত পাকিস্তান ম্যাচে প্রতিবারই বাড়তি উত্তেজনা তৈরির চেষ্টা করে দুদেশের মিডিয়া। তবে মাঠের লড়াইয়ে নেই বিন্দুমাত্র উত্তাপ। এক পেশে বর্ণহীন লড়াই দেখতে দেখতে ক্লান্ত দর্শকরা। বড় জয়ের পর প্রতিপক্ষকে খোঁচা মারার সুযোগ হাতছাড়া করছেন না ভারতীয়রা। Well, I have to ask Surya Kumar Yadav and then answer your question. হ্যান্ডশেকের বিষয়টি নিয়ে সূর্যকুমারই জবাব দিতে পারবে। প্রত্যেকের নিজস্ব মত আছে। সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে। আর ম্যাচের বিষয়ে বলবো, আমি মোটেও অবাক হইনি। প্রথম 15 ওভার দেখার পর চ্যানেল চেঞ্জ করে ম্যানচেস্টার ইউনাইটেড আর সিটির খেলা দেখেছি। পাকিস্তান এখন আর ভারতের সঙ্গে লড়াই করার মতো দল নয়। সবশেষ ম্যানচেস্টার ডার্বিতে সিটির কাছে পাত্তা পায়নি ইউনাইটেড। তবুও ওই ম্যাচকে বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ বলে পাকিস্তানকে খাটো করেছেন গাঙ্গুলি। যদি পাকিস্তান এশিয়া কাপ বয়কট না করে, তাহলে সুপার ফোরে আরও একবার ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদের। সেটা হলে নিশ্চয়ই এসবের জবাব দেওয়ার প্রাণপণ চেষ্টা করবে সালমানরা। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানের এশিয়া কাপ বয়কটের সম্ভাবনা আরও ঘনীভূত হলো। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করানোয় সালমান আঘারা বয়কট করেছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স। এশিয়া কাপে পাকিস্তান আর কোনো ম্যাচ খেলবে কিনা সে বিষয়ে সৃষ্টি হলো নতুন ধোঁয়াশা। আর কিভাবেই বা প্রতিবাদ জানাতে পারে পাকিস্তান? সব কিছুই যখন প্রতিকূলে, তখন স্বেচ্ছায় নির্বাসন নেওয়া ছাড়া আর উপায় কি? ভারতের আধিপত্যে এতটাই কোণঠাসা ওরা যেন ক্রিকেটটাই খেলছে বিসিসিআই এর অনুগ্রহে। চলমান এশীয় কাপেও যে তাই চলছে। আইসিসি সবসময় ভারতকে ফেভার দেয়, যার ব্যতিক্রম হয়নি এশিয়া কাপেও। ম্যাচ রেফারির পক্ষপাতমূলক আচরণের বিচার করেনি বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। তাই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রি ম্যাচ প্রেস কনফারেন্স বয়কট করে পাকিস্তানের প্রতিবাদ। পিসিবির পক্ষ থেকে দেয়া হয়েছে আরও বড় হুমকি। আইসিসি ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে অপসারণ না করলে ইউএইর বিপক্ষে মাঠেই নামবে না পাকিস্তান, যার মানে দাঁড়ায় এশিয়া কাপ থেকে মেন ইন গ্রিনের বিদায়। কারণ এক জয় আর এক হারে পয়েন্ট টেবিলে ওদের অবস্থান নড়বড়ে। ইউএই ম্যাচ বয়কট করলে সালমান আঘারা এলিমিনেট হবে অবধারিতভাবে। পাকিস্তানের শক্তির জায়গা কেবল এই এক জায়গাতেই। ওরা যদি সুপার ফোর নিশ্চিত করে, তবে সেখানেও হবে ভারতের বিপক্ষে ম্যাচ, যেটা এসএসির অর্থ উপার্জনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। সুতরাং আর্থিক ক্ষতি ঠেকাতে হয়তোবা এশিয়ান ক্রিকেট কাউন্সিল শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করবে পাকিস্তানকে টুর্নামেন্টে ধরে রাখতে। ঠিক এই মুহূর্তে উভয় সংকটে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। পাকিস্তানকে খুশি করতে শেষ মুহূর্তে যদি আইসিসি অ্যান্ডি পাইক্রফটকে সরিয়ে দেয়, তাহলে বিরাগ ভাজন হবে বিসিসিআই। কারণ এতে কৌশলগতভাবে পিসিবির কাছে পরাজয় হবে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার। এস এম ইকবাল, সময় সংবাদ। ঢাকতেই ক্রিকেটের ময়দানে হাত মেলায়নি ভারত ক্রিকেট দল। এশিয়া কাপে ভারত পাকিস্তান দ্বন্দ্বে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি। পাকিস্তানের এক টেলিভিশনে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে আলোচনায় নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন দেশটির সাবেক এই অধিনায়ক। তার মতে গেল মে মাসে
আকাশ যুদ্ধে পাকিস্তানের কাছে হেরে পাগল হয়ে গেছে ভারত সরকার। এরই প্রতিফলন দেখা গেছে এশিয়া কাপের মঞ্চে। পরাজয়ের প্রতিশোধ তারা ক্রিকেট মাঠে নিতে চেয়েছে। সরকারের নির্দেশেই পাকিস্তান দলের সঙ্গে হাত মেলায়নি ভারতীয় দল। ঢাকার 4 ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব চরমে। টানা 2 দিন শুনানি হলেও এখনও সমাধান আসেনি। নিরাপত্তা শঙ্কায় এদিন হাজির হননি 4 ক্লাবের মালিক দাবি করা তানভীর আহমেদ। তার পরিবর্তে পাঠিয়েছেন প্রতিনিধি। তানভীর যোগ দিয়েছেন ভার্চুয়ালি। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন বিসিবির সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়া। বুধবার 4 ক্লাবের মালিকানার বিষয়ে রায় ঘোষণা করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের ট্রাইব্যুনাল। হুমকি, অপহরণ, মারধর। ঢাকার 4 ক্লাবের মালিকানা কাণ্ডে উত্তপ্ত বিসিবি নির্বাচন। অভিযোগের তীর সাবেক পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার দিকে। এ ঘটনাকে কেন্দ্র করে এদিন দ্বিতীয়বারের মতো বসে বিসিবি ট্রাইব্যুনাল। অবসরপ্রাপ্ত বিচারপতি মির্জা হোসেন হায়দারের নেতৃত্বে নাবানা টাওয়ারের ট্রাইব্যুনালে শুনানিতে হাজির হয় 2 পক্ষই। নিরাপত্তা কর্মী নিয়ে আসেন তানভীরের প্রতিনিধি। এরপরে হাজির হন লোকমান হোসেন ভূঁইয়া। সোমবার নির্ধারিত প্রথম শুনানির দিন গুলশানি অপহরণের শিকার হন তানভীর আহমেদ। করা হয় মারধর। এদিনও তাকে দেয়া হয়েছে হুমকি, যার কারণে নিজে না এসে তানভীর পাঠান প্রতিনিধি। যদিও এদিনও হয়নি সুরাহা। তানভীর পক্ষের দাবি, এক পক্ষকে মালিকানা হস্তান্তর করা হলেও আরেক পক্ষ থেকে চাপ দেয়া হয় পেট্রনের জন্য। তানভীর আহমেদ উনি নিরাপত্তার কারণে আসতে পারেননি। আসতে অনাপত্তি দেওয়ার কারণে মাননীয় বিচারপতি মহোদয় ভার্চুয়ালি তাকে নিয়ে আসছেন। সোশ্যাল অর্গানাইজেশন কখনো আপনার বিক্রয় হয় না, সোশ্যাল অর্গানাইজেশন মালিকানা হস্তান্তর করা হয়। তানভীর আহমেদ 2016 থেকে 2019-এর মধ্যে এই ক্লাবগুলোর মালিকানা হস্তান্তর বুঝাই নিচ্ছেন নিজের কাছে। ওনারা ক্লাবের মালিকানা দাবি করেন নাই, ওনারা দাবি করেছেন নিজেকে প্যাট্রন হিসেবে। আরেক পক্ষ লোকমান হোসেন ভূঁইয়া অস্বীকার করেছেন সব অভিযোগ। দাবি করেছেন তিনি শুধু ক্লাবগুলোর দেখাশোনার দায়িত্বে ছিলেন। যদিও বিচারকের চাওয়া অনেক কাগজই নেই লোকমানের কাছে। তানভীর সাহেবকে আমি কোনোদিন সামনাসামনি দেখি নেই। ও কীভাবে কিডন্যাপ হলো বা তাকে উঠে নিয়ে গেলে আমি জানি না। আমি তো এখানে ইনভলভ না, আর আমি এই ক্লাবগুলির মালিকও না। আমাকে জাস্ট ইনিশিয়ালি দেখাশোনা করার দায়িত্ব দিছে। শুনানি ডিটেলস শুনে হয়েছে আজকের ব্যাপারটা, কিন্তু কোনো সিদ্ধান্ত দেয় নাই উনি। আমি মানে যেটা আপনাদের বলতে চাই, উনি যে কাগজপত্রগুলি আমাদের কাছে চাচ্ছে, কীভাবে কার থেকে আসলো, ক্লাবগুলি কিন্তু মালিকানা না। উনি চাচ্ছে মালিকানা দলিলপত্র কিছু আছে কিনা। 2019 থেকে যে কমিটিগুলি রান করতেছিল সেই কমিটির সমস্ত লিস্ট দিয়ে দিচ্ছি। 2021-এ যারা কাউন্সিলর সেই লিস্টটা ওনাকে দিয়েছি আমি। এবং উনি আমাদের বলছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। তো ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলি তো এটা আমার কাছে না, এই মুহূর্তে দেওয়া যাবে না, সময়ও নাই। বিসিবি নির্বাচন ঘিরে এই অচল অবস্থা নতুন শঙ্কার জন্ম দিয়েছে ক্রিকেট অঙ্গনে। ক্লাব মালিকানা প্রশ্নে তৈরি এই দ্বন্দ্ব কোন দিকে গড়ায় তার উত্তর মিলবে বুধবার ট্রাইব্যুনালের রায়ে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। শেষ দিকে এসে ক্রিকেট বোর্ড নির্বাচনের নাটকীয়তা চরমে। বিএনপিপন্থী সংগঠক আর সরকার সমর্থকদের মুখোমুখি অবস্থানে উত্তাপ বাড়ছে। অভিযোগ পাল্টা অভিযোগে গরম ভোটের মাঠ। তামিম বুলবুলকে সভাপতির চেয়ারে বসাতে উঠে পড়ে লেগেছে দুপক্ষ, যা মনোভূত হচ্ছে না অনেক সংগঠকেরই। তবে তাদের আশা সব প্রতিবন্ধকতা পেছনে ফেলে শেষ পর্যন্ত ক্রিকেটের জন্য নিবেদিত প্রাণ ব্যক্তিরাই যাবেন বোর্ডে। থেকে আমার রোজি কথায়, ও যদি প্রেসিডেন্ট হয়, ওকে যদি ঠিকমতো করে আমরা চালিয়ে দিতে পারি, ও পারবে। বিএনপির নাম ব্যবহার করে যে বিষয়টি আমাদের লবি ভাই বলেছেন, এটি আমি আসলে তার সাথে সহমত পোষণ করছি না। আপনাকে ফার্স্ট কাউন্সিলর হতে হবে, কাউন্সিলর হওয়ার পরে ডাইরেক্টর হতে হবে, দেন সভাপতি। তো স্টেপ 2টা নিয়ে তো আলোচনা পরের ব্যাপার। বিসিবি ইলেকশনে অন্তর্বর্তী সরকারের সমর্থকদের মুখোমুখি বিএনপিপন্থী সংগঠকরা। ভোটের মাঠের লড়াইয়ের জন্য গুছিয়ে নেয়ার চেষ্টায় তারাও। তবে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে মতভেদ রয়েছে সংগঠকদের মাঝে। এমনকি বিসিবি সভাপতির চেয়ারে তামিম ইকবালকে বসানোর চিন্তা নিয়েও রয়েছে দ্বিমত। সাংগঠনিক অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তামিমকে নিয়ে এই উচ্চাশার যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না অনেকে। আইসিসিতে গেম ডেভেলপমেন্টে কাজের অভিজ্ঞতা থাকলেও অন্তর্বর্তী সরকারের প্রিয় পাত্র আমিনুল ইসলাম বুলবুলের সাংগঠনিক দক্ষতা নিয়েও প্রশ্ন তুলছেন কেউ কেউ। ভোটের আগে বর্তমান বোর্ড সভাপতির পদত্যাগের দাবি তুলে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিও তোলা হচ্ছে। ব্যক্তি তামিমকে নিয়ে মতবিরোধ থাকলেও শেষ পর্যন্ত কেন্দ্রীয় সিদ্ধান্তকে মেনে নেবেন বিএনপিপন্থী সংগঠকরা। তবে 2024-এর 5 আগস্ট পরবর্তী সময়ে বোর্ডে আনাগোনা দেখা গেছে এমন প্রমিনেন্ট অনেকেই হয়তো ভোটের মাঠে সক্রিয় থাকবেন না। প্রথমে আমরা ভোটার লিস্ট
লিস্টটা দেখব, ভোটার লিস্টের পরে আমি আমার হোমওয়ার্ক করব। আর আমার তো ক্রিকেটটা আমার ব্রেড অ্যান্ড বাটার না, অনেকের ব্রেড অ্যান্ড বাটার। এদিকে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থায় অ্যাডহক কমিটি দিয়ে এক ধরনের নিয়ন্ত্রণ নেয়ার পর ঢাকার ক্লাবের ৭৬ কাউন্সিলরশিপের সমীকরণ মেলাচ্ছে সরকার পক্ষ। হিসাব পরিষ্কার, ২৫ পরিচালক পদের মধ্যে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে ১০ আর জাতীয় ক্রীড়া পরিষদের ২, এই ১২টির পাশাপাশি ক্লাব থেকে পরিচালক হওয়া এক বা একাধিক ব্যক্তির ভোট পেলেই বিসিবির সর্বোচ্চ চেয়ার নিশ্চিত সরকার সমর্থিত ক্যান্ডিডেটের। তবে পথটা এত মসৃণ হবে না, শক্তি প্রদর্শনের প্রবণতাও লক্ষণীয়। পাল্টা অভিযোগও রয়েছে। জেলা ও বিভাগীয় কাউন্সিলর মনোনয়নে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন বিএনপিপন্থী সংগঠকরা। একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য ২৪-এর অভ্যুত্থান পরবর্তী সময়ে ক্রিকেট আঙ্গনেও যে পরিবর্তনের স্বপ্ন দেখা হচ্ছিল, বিসিবি নির্বাচন ঘিরে দুপক্ষের এমন স্বার্থের দ্বন্দ্বে তা মুখ থুবড়ে পড়ছে। আমরা কোনো ব্যক্তি উন্নতির জন্য আমরা ক্রিকেটকে ভালোবাসিও না। যারা ক্রিকেটের উন্নতি করতে পারবে তারাই এইখানে আসবে। আবারও প্রশ্ন উঠছে, এমন নোংরা পরিবেশে ক্রিকেট কাঠামো শক্ত হবে কিভাবে? যে কোনো কিছু। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। প্রতিকূল আবহাওয়ার কারণে অনির্দিষ্টকালের জন্য জাতীয় ক্রিকেট লিগ টি-20 স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। 14 সেপ্টেম্বর মাঠে গড়ায় এবারের এনসিএল টি-20, তবে উদ্বোধনের দিনই হানা দেয় বৃষ্টি। স্থগিত করা হয় বগুড়ার ম্যাচ। একই দিন রাজশাহীতে খেলা হলেও ম্যাচ হয়েছে মাত্র 2 ওভার করে। আবহাওয়ার পূর্বাভাসে পরবর্তী 2 দিন বৃষ্টির শঙ্কা থাকায় বগুড়ার ম্যাচগুলো রাজশাহীতে স্থানান্তরিত করা হয়, তবে তাতেও লাভ হয়নি। সোমবারও রাজশাহীর 2টি ম্যাচই পরিত্যক্ত হয়। বিসিবির সিদ্ধান্ত নেয় মঙ্গলবারও 2টো ম্যাচ হবে বুধবার, কিন্তু আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই 2টি ম্যাচ নিয়েও শঙ্কা তৈরি হওয়ায় টুর্নামেন্ট স্থগিত করার সিদ্ধান্ত নেয় বোর্ড। আবহাওয়া পরিস্থিতির উন্নতি হলে এনসিএল নিয়ে পরবর্তী সিদ্ধান্ত জানাবে বিসিবি। ইউসিএল এর মঞ্চে নামবে চ্যাম্পিয়ন্স লিগের রাজা রিয়াল মাদ্রিদ। লস ব্লাঙ্কোদের প্রথম ম্যাচের প্রতিপক্ষ অলিম্পিক মার্সেই। আজ জয় পেলে ইউসিএল ইতিহাসের প্রথম ক্লাব হিসেবে 200 জয়ের মাইলফলক স্পর্শ করবে রিয়াল। আরেক ম্যাচে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের প্রতিপক্ষ ইউভেন্টাস জয় দিয়ে আসর শুরুর প্রত্যয় ইতালিয়ানদের। 2টো ম্যাচই শুরু হবে রাত 1টায়। আজ শুরু হচ্ছে শাভি আলোনসোর আসল লড়াই। মাদ্রিদের জার্সিতে তিনি কমৌসুম থাকতে পারবেন এখানে, সেটাই বোঝা যাবে আজ। সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়ন্স লিগের লড়াইয়ে রিয়াল মাদ্রিদ রাতে আতিথ্য দেবে অলিম্পিক মার্সেইকে। ইউসিএল এর রিয়ালের ফর্ম নিয়ে কখনোই ভাবতে হয়নি সমর্থকদের। আসরের সবচেয়ে সফল ক্লাব তো আর এমনি এমনি হয়ে যায়নি। মূল লড়াইয়ে নামার আগে লা লিগাতেও ছন্দে আছে মাদ্রিদ, আর সেটাই হয়তো সবচেয়ে বড় আশার আলো শাভির জন্য। অতীত পরিসংখ্যান খুব একটা ভাবাচ্ছে না লস ব্লাঙ্কোদের। শেষ 4 দেখাতে কখনোই রিয়ালকে বিপাকে ফেলতে পারেনি মার্সেই। তার উপর আজ জিতলেই যে ইতিহাসের প্রথম দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 200তম জয়ের রেকর্ড গড়বে রিয়াল। রেকর্ড আরও একটা হাতছানি দিচ্ছে মাদ্রিদকে। প্রতিপক্ষের জালে আজ 2বার বল পাঠাতে পারলেই 700 গোলের ইতিহাসটাও চলে আসবে বার্নাব্যুতে। ইনজুরি নিয়ে খুব একটা শঙ্কা নেই শাভির। ফার্লান মেন্ডি, এন্ড্রিক্সের পর এবার রুডিগারকেও তিনি পাবেন না। তবে সবচেয়ে বড় সুখবর, এই ম্যাচ দিয়ে ফিরতে যাচ্ছেন জুড বেলিংহাম এবং কামাভিঙ্গা। এই দিনটার জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। চ্যাম্পিয়ন্স লিগ মানে রিয়েলের জন্য স্পেশাল কিছু। এই ফিলিংসটা আমার জানা আছে। ছেলেরা ভালো ছন্দে আছে, এটা আমার জন্য স্বস্তির। এমবাপ্পে যেভাবে খেলছে এটাই তার স্বাভাবিক খেলা। আমি বাকিদের সঙ্গে তার এই তালমিলটা খুব উপভোগ করছি। জুড এই ম্যাচ দিয়ে ব্যাক করবে, কিন্তু তাকে শুরুতেই রাখবো কিনা সেটা এখনো ভাবিনি। আমরা খুব হাই নোটে টুর্নামেন্টটা শুরু করতে চাই। রাতের আরেক ম্যাচে এলিয়েন্স স্টেডিয়ামে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামবে ইউভেন্টাস। ইন্টার মিলানকে 4-3 গোলে হারিয়ে রীতিমতো এখন উঠছে তুরিনের বুড়িরা। সিরিয়ার ছন্দ ইউসিএলেও নিয়ে আসতে মুখিয়ে ইগর টিউডর বাহিনী। ইতালিয়ানদের জন্য সুখবর, কোনো ইনজুরি কনসার্ন নেই তাদের স্কোয়াডে। প্রথম একাদশের সবাই আছেন দারুণ ছন্দে। সেন্টার ব্যাক ব্রেমারকে নিয়ে একাদশ সাজানোর পরিকল্পনা জুভদের। সঙ্গে থাকবেন ফেডেরিকো গাত্তি এবং লয়েড কেলি। মাঝমাঠে ম্যানুয়েল লোকাতেল্লি এবং থুরামের উপরই ভরসা টিউডরের। ফরওয়ার্ড লাইনে ডেভিড ভ্লাউভিক এবং ইয়েলডিস তো থাকছেনই। কম যাবে না ডর্টমুন্ডো। জার্মানদের শক্তিশালী রক্ষণের সঙ্গে গোছানো মাঠ বিপদে ফেলতে পারে ইউভেন্টাসকে। তবে বরুসিয়ানদের জন্য চিন্তার কারণ অতীত পরিসংখ্যান। 4 দেখায় এখন পর্যন্ত মাত্র 1বার জুভদের হারাতে পেরেছে ডর্টমুন্ড, আর 3বারই জিতেছে ইউভেন্টাস। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ।
অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। আসন্ন এশিয়ান গেমস ও সাফ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন বাফুফে বস। এছাড়া পূর্ণাঙ্গ কোচিং প্যানেল নিয়েও ইতিবাচক সাড়া দিয়েছেন তিনি। এদিকে দলের শৃঙ্খলার বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন তাবিত আউয়াল। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সেই সম্ভাবনা ছিল অনূর্ধ্ব-23 ফুটবল দলেরও, কিন্তু ভিয়েতনাম অ্যাসাইনমেন্টে পাশ করতে পারেনি মোরসালিন জায়ান ফাহমেদুলরা। সম্ভাবনাময় দল নিয়েও খালি হাতে ফিরতে হয়েছে বাছাই পর্ব থেকে। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশ দলের ব্যর্থতা নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠক করেছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল। ভিয়েতনামে দলের পারফরমেন্সে হতাশা প্রকাশ করেছেন তিনি। ব্যর্থতার কারণ হিসেবে স্বল্প প্রস্তুতিকে দায়ী করছেন অনূর্ধ্ব-23 দলের টিম ম্যানেজার। ছিল না কোনো নির্ধারিত কোচিং প্যানেল। তবে আসন্ন এশিয়ান গেমস এবং সাফ সামনে রেখে এখন থেকেই প্রস্তুতি শুরুর নির্দেশ দিয়েছেন বাফুফে সভাপতি। পূর্ণাঙ্গ কোচিং প্যানেল নিয়েও দিয়েছেন ইতিবাচক সাড়া। ম্যাচগুলি কেন খারাপ খেলছি বা ভিয়েতনামের সাথে আমরা খারাপ খেলছি কেন, এগুলি নিয়ে উনি আপসেট। নেক্সট আমাদের যে 23 আছে এশিয়ান গেমস এবং সাব, এটার জন্য ডে 1 মানে এখন থেকে কাজ করতে হবে সেটা বলে দিচ্ছে আর কি। কোন টিমটা দিবেন, কোচিং স্টাফ কে থাকবে, কোচ কে থাকবে, গোলকিপার কোচ কে থাকবে, এটা এখন থেকে দেন। তখন উনি সাথে সাথে এগ্রি করে বলছে তাহলে আপনি জাস্ট 2 দিনের মধ্যে একটা রিপোর্ট দেন লিখিত আকারে। অনূর্ধ্ব-23 দলের শক্তিমত্তা বাড়াতে বাফুফের প্রবাসীদের নিয়ে ট্রায়াল পর্যবেক্ষণ করবে টিম ম্যানেজমেন্ট। তবে স্কোয়াডে জায়গা করে নিতে সবার জন্য রাখা হবে নির্ধারিত পরীক্ষা। সামাজিক যোগাযোগ মাধ্যমকে খেলোয়াড় নির্বাচনের প্ল্যাটফর্ম হিসেবে নিতে চায় না বাফুফে। অবশ্যই আমরা যে প্যানেলটা পাবো এটা নিয়ে আমরা ওটা যাচাই বাছাই করে দেখবো অ্যাকচুয়ালি ওখানে কি ছিল বা কেমন আছে। দেখেন আমরা জাস্ট এবার একটাই কথা বলতে চাই, আমি যদি এখানে থাকি ওই জাস্ট ফেসবুকে হাইপ উঠছে এরকম প্লেয়ার আমি আনবো না। আমি আনবো, যদিও আনি সে আসবে, সে পরীক্ষা দিতে হবে। এদিকে এশিয়ান কাপ বাছাই পর্ব ম্যাচে আচরণবিধি ভঙ্গের কারণে বেশ সমালোচিত হয়েছেন প্রবাসী ফুটবলার ফাহমেদুল ইসলাম। এতে তাকে শাস্তির আওতায় আনা হয়েছে বলেও জানান টিম ম্যানেজার। তবে ডিসিপ্লিনের ব্যাপারে কঠোর হওয়ার নির্দেশও দিয়েছেন তাবিত আউয়াল। তাকে কেন চেঞ্জিং করানো হয়েছে এই জন্য সে রাখছে, তাহলে এই ব্যাপারে আমরা ওর সাথে বসছি, মাঠেই বসি, শাস্তিটা আমরা আমাদের মধ্যে দিচ্ছি। বাট দেখেন অবশ্যই এটা আমাদেরকে প্রেসিডেন্ট এখন শুধু কারো ব্যাপারে নাম স্পেসিফিক ব্যাপার না, উনি এখন জাস্ট ডিসিপ্লিন ইস্যুতে একটা কথা খুব কড়াভাবেই বলছে। যদি কেউ কোনো ধরনের বেয়াদবি বা কোনো ধরনের কিছু করে বড় শাস্তি মানে আমাদেরকে নিয়ে নিতে বলছে, আর যদি আমরা নিতে না পারি ওনাকে রিপোর্ট দেওয়ার জন্য নিয়ে দেওয়ার জন্য। আগামী 2 দিনের মধ্যে অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাইয়ের রিপোর্ট জমা দেবে টিম ম্যানেজমেন্ট। শাস্তি পাই নাই সেটা আপনারা কেমনে বলবেন, শাস্তি পাইছে না পাইছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। আসন্ন অনূর্ধ্ব-21 হকি বিশ্বকাপ সামনে রেখে বেশ কিছু পরিকল্পনা নিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন। সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয় সেই সফর। তার পরিবর্তে মালয়েশিয়ায় কন্ডিশনিং ক্যাম্প করবে অনূর্ধ্ব-21 হকি দল। মালয়েশিয়ার কন্ডিশন ক্যাম্পের পর সুইজারল্যান্ডের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে সামিন রিফাতরা। ভারতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-21 বিশ্বকাপ সামনে রেখে মাওলানা ভাসানী স্টেডিয়ামে লম্বা সময়ের প্রস্তুতি ক্যাম্প শুরু করছে জুনিয়র দল। বিশ্বকাপের জন্য ক্যাম্পে যুক্ত হয়েছেন ডাচ কোচ আইকম্যান। ওয়ার্ল্ড কাপে 7 দিন আগে টিম পাঠাবো, যেন ওরা ওখানে গিয়ে প্র্যাকটিস গেম খেলার সুযোগ পায়। ওখানেও আমাদের সাথে সুইজারল্যান্ড এগ্রি করেছে খেলবে একটা ম্যাচ, আর একটা ম্যাচ হয়তো জোগাড় হয়ে যাবে। We need to understand that we are not the best team there, so we need to be humble and play effectively and efficiently. নতুন পৃষ্ঠপোষক পেয়েছে ভারত। টিম ইন্ডিয়ার নতুন জার্সি স্পন্সর অ্যাপোলো টায়ার্স। প্রধান স্পন্সর হিসেবে তারা বিসিসিআইকে 579 কোটি রুপি দেবে। অ্যাপোলো টায়ার্স ম্যাচ প্রতি 4.5 কোটি রুপি দেবে বিসিসিআইকে। 2028 সালের মার্চ পর্যন্ত চুক্তি হয়েছে হরিয়ানা ভিত্তিক বহুজাতিক টায়ার প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে। নতুন চুক্তিতে আগের চেয়ে লাভবান হওয়ার আশা বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়ার। আগের স্পন্সর ড্রিম 11 ম্যাচ প্রতি 4 কোটি রুপি দিত, যা অ্যাপোলো টায়ারের চেয়ে 50 লাখ কম। অ্যাপোলোর সঙ্গে 2.5 বছরের চুক্তি করেছে বিসিসিআই। এ সময় ভারত দ্বিপাক্ষিক সিরিজে 121টি ও আইসিসির প্রতিযোগিতামূলক ম্যাচে কমপক্ষে 21টি ম্যাচ খেলবে। অ্যাপোলো টায়ারের সঙ্গে সফটওয়্যার কোম্পানি ক্যানভা ও টায়ার টিউব উৎপাদনকারী প্রতিষ্ঠান জেকে টায়ার্সও মূল পৃষ্ঠপোষক হতে দরপত্র জমা দিয়েছিল, তবে টাকার মার প্যাচে তারা হেরে যায় অ্যাপোলোর কাছে।
বিসিসিআইকে পৃষ্ঠপোষক হতে চেয়ে 569 কোটি রুপির প্রস্তাব দেয় অ্যাপোলো। সেখানে ক্যানভা ও জেকে টায়ার্স দিতে চেয়েছে যথাক্রমে 544 কোটি ও 477 কোটি রুপি। এ দৌড়ে আরও ছিল রং উৎপাদনকারী প্রতিষ্ঠান বিড়লা পেইন্টস, তবে তারা শেষ পর্যন্ত দরপত্র জমা দেওয়া থেকে বিরত থাকে। তবে কবে থেকে টিম ইন্ডিয়ার জার্সিতে অ্যাপোলোর নাম যুক্ত করা হবে সে বিষয়ে কিছুই জানায়নি বিসিসিআই। এমনকি আগামী 30 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া নারী ওয়ানডে বিশ্বকাপ থেকেই জার্সিতে নতুন স্পন্সরের নাম রাখা হবে কিনা সেটা নিয়েও ধোঁয়াশা রেখেছে বোর্ড। নতুন চুক্তিতে লাভবান হওয়ার কথা জানিয়েছেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। পারভিন আক্তার, সময় সংবাদ। আসন্ন অ্যাশেজে ওলি পোপের পরিবর্তে হ্যারি ব্রুককে সহ অধিনায়ক করতে চান ইংল্যান্ডের হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তার মতে দারুণ নেতৃত্ব গুণ দিয়ে বেন স্টোকসকে ভালোভাবে সহযোগিতা করতে পারবেন ব্রুক। এছাড়া স্কোয়াডে বেশ কিছু পরিবর্তনের আভাস দিয়েছেন থ্রি লায়ন্স কোচ। টেস্ট ক্রিকেটের মর্যাদাপূর্ণ এক লড়াই অ্যাশেজ। ইংল্যান্ড অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে দু দল। দর্শকরাও এই ঐতিহ্যবাহী সিরিজ নিয়ে প্রহর গুনতে থাকে। অ্যাশেজ শুরুর বাকি এখনও 2 মাসের বেশি সময়। এর মধ্যেই দু দল প্রস্তুতি শুরু করে দিয়েছে। অস্ট্রেলিয়ার মাটিতে এবারে সিরিজ আয়োজন হলেও এ সিরিজ যে কোনো মূল্যে জিততে মরিয়া ইংল্যান্ড, কারণ গত 4 আসরে শিরোপা জিততে পারেনি তারা। তাই এবারে সিরিজ দিয়ে আবারও ট্র্যাকে ফিরতে চায় ইংল্যান্ড। তাই অ্যাওয়ে সিরিজ হলেও এতে বেশি গুরুত্ব দিচ্ছে থ্রি লায়ন্স। এই সিরিজ নিয়ে বেশ সিরিয়াস ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালামও। এখন থেকেই দল গোছানো শুরু করে দিয়েছেন তিনি। অ্যাশেজের জন্য ইংল্যান্ড সফরে যাচ্ছেন না থ্রি লায়ন্স কোচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই সিরিজে বেশ কিছু পরিবর্তনের আভাস ম্যাককালামের। ভাইস ক্যাপ্টেন্সিতেও পরিবর্তন আনতে চাচ্ছেন এই কিউয়া। ওলি পোপের পরিবর্তে হ্যারি ব্রুককে সহ অধিনায়ক করতে চান তিনি। জ্যামি স্মিথের পরিবর্তে বিকল্প উইকেটরক্ষক হিসেবে পোপকে পরিকল্পনায় রেখেছেন হেড কোচ। এটা কোনো গোপনীয় বিষয় না। ব্রুক ইংল্যান্ড ক্রিকেট দলকে গুরুত্বপূর্ণ সময়ে নেতৃত্ব দিয়েছেন, তাই আমি সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই। দলকে বুঝতে হবে ভালো কিছুর জন্য ভালো নেতৃত্ব দরকার। একজন নেতাকে কেউ দমিয়ে রাখতে পারে না। অস্ট্রেলিয়ার ব্যাটারদের পরাস্ত করতে 17 জনের স্কোয়াডে অন্তত 7 জন সিমার নেওয়ার পরিকল্পনা ম্যাককালামের। ইনজুরি কাটিয়ে ফিরছেন অধিনায়ক বেন স্টোকস। তবে পরবর্তীতে চোটে পড়ার আশঙ্কায় তার বিকল্প পরিকল্পনাও রেখেছে ইংল্যান্ড। এছাড়া শোয়েব বশিরের ব্যাকআপ হিসেবে থাকবেন রিহান আহমেদ। এবারের অ্যাশেজ সামনে রেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে পরিকল্পনায় রেখেছে ইংল্যান্ড। আমার নজরে কয়েকজন ক্রিকেটার রয়েছে, আশা করছি আমরা তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারবো। তারা সেরা মানের ক্রিকেটার, তাদের দলে পেলে শক্তিমত্তা বাড়বে। 21 নভেম্বর পার্থে গড়াবে অ্যাশেজের প্রথম টেস্ট। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ক্লাবের ভালোর জন্য রুবেন আমরিমকে নিয়ে আসা হলেও তা এখন ব্যাকফায়ার করেছে। তার কোচিংয়ে রেড ডেভিলরা দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে বলে মন্তব্য করেছেন ওয়েইন রুনি। ক্লাব কিংবদন্তির দাবি ওল্ড ট্র্যাফোর্ডের সম্মান বাঁচাতে হলে দ্রুতই আমরিমকে বিদায় জানিয়ে নতুন কোনো উপায় খুঁজতে হবে কর্তৃপক্ষকে। যদিও ম্যানচেস্টারকে বাঁচাতে কাকে প্রয়োজন তা বলতে পারেননি রুনিও। ওল্ড ট্র্যাফোর্ড থিয়েটার অফ ড্রিম এখন ভাঙা মঞ্চ। এখানে সবই আছে, নেই কেবল প্রাণচাঞ্চল্য, নেই শিরোপা জয়ের আলোচনা, ডার্বি জয়ের উচ্ছ্বাস। চারদিকে একের পর এক হারের সমালোচনা আর রেলিগেশনের ফিসফাস। স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেড এখন মৃতপ্রায়। অথচ এমন হওয়ার কথা কিন্তু ছিল না। এরিক টেন হ্যাগের অধীনে যতটা খারাপ অবস্থায় ছিল ক্লাব, এর চেয়েও খারাপ হওয়া সম্ভব তা হয়তো স্বপ্নেও ভাবেননি রেড ডেভিল সমর্থকরা। কিন্তু বাস্তবতা বলছে রুবেন আমরিমও ভাগ্য বদলাতে পারছে না ইউনাইটেডের। 10 মাস পেরিয়ে গেলেও এখনো দলটাকে গোছাতেই পারেননি তিনি। কোচ এবং খেলোয়াড়দের আমি সবসময় সমর্থন করি, কিন্তু ক্লাবটা এখন সেই অবস্থাতে নেই। আমরা কোনো উন্নতি দেখতে পাচ্ছি না। আমাদের জন্য এটা ভয়ঙ্কর কষ্টের অনুভূতি। ডার্বির শেষ দিকে ম্যাচ চলছে, তখন দেখলাম দর্শকরা উঠে চলে যাচ্ছে। ইউনাইটেডের ইতিহাসে এমন কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না। আমার মনে হয় এটা কর্তৃপক্ষের জন্য একটা বার্তা। তারা আমরিমের উপর ভরসা আর করতে পারছে না। ইউনাইটেডের দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত 25 কোটি পাউন্ড খরচ করেছেন আমরিম। ট্রান্সফার মার্কেটে এত টাকা খরচ করেও কোনো ফল এনে দিতে পারেননি তিনি। গত মৌসুমে লিগে 15 নম্বরে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। আজ থেকে 35 বছর আগে শেষবার এতটা পেছনে থেকে লিগ শেষ করেছিল রেড ডেভিল।
কিন্তু এই মৌসুমের অবস্থা দেখে এখন আগেরটাকেই ভালো মনে হচ্ছে সবার। রুনির সংখ্যা 1973 সালের পর আবার না অবনমনের পথে হাঁটে প্রিয় ক্লাব। টেন হেগকে সরিয়ে তাকে আনা হয়েছিল বড় স্বপ্ন দেখিয়ে। বলা হয়েছিল সব বদলে যাবে ওল্ড ট্রাফোর্ডে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সব ছিল কথার কথা। অবস্থা দিন দিন আরো খারাপ হচ্ছে। আমার ভয় হচ্ছে আমরা কি 73-এ ফিরে যাচ্ছি। 20 তারিখ নিজেদের পরের ম্যাচে চেলসির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে ইসরায়েল ও রাশিয়াকে নিষিদ্ধ করা উচিত বলে মন্তব্য করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেন, ইসরায়েল ও রাশিয়া এমন বর্বর আচরণ বন্ধ না করা পর্যন্ত তাদের আন্তর্জাতিক সকল ক্রীড়া প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা উচিত। এর আগে রোববার লাভ ভুয়েলতা সাইক্লিং রেসে ইসরায়েলি দলের অংশগ্রহণের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থীরা। এর প্রেক্ষিতে বন্ধ হয়ে যায় প্রতিযোগিতার শেষ অংশের আনুষ্ঠানিকতা। নতুন এক রেকর্ডে নাম লিখালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। ক্যারিয়ারের প্রথম অফিসিয়াল কার্ড বিক্রিতে লিও এবার পেছনে ফেললেন সবাইকে। মেসির রুকি কার্ড বিক্রি হলো রেকর্ড $15 লাখ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 18,26 লাখ টাকা। এর আগে পেলের অফিসিয়াল কার্ডের মূল্য ছিল $13,30,000। ক্যারিয়ার জুড়ে রেকর্ডের পর রেকর্ড করে যাচ্ছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। শুধু মাঠেই নয়, মাঠের বাইরের কর্মকাণ্ডেও যে মেসি অনন্য। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে তার পায়ের গতি, আর নামের পাশে যোগ করে যাচ্ছেন এক একটি রেকর্ড। যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়ে ইন্টার মায়ামির হয়ে দাপিয়ে বেড়াচ্ছেন দারুণ গতিতে। এরই মধ্যে জাতীয় দলের হয়ে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন এলামটেন। এবার তার সামনে 2026 বিশ্বকাপ মিশন। তার আগে আরও এক রেকর্ডে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। এবার আর মাঠের কার্যক্রমে নয়, রেকর্ডের পাতায় নাম তুললেন রুকি কার্ড দিয়ে। সম্প্রতি মেসির রুকি কার্ড অর্থাৎ প্রথম অফিসিয়াল ট্রেডিং কার্ড বিক্রি হলো রেকর্ড মূল্যে। সব ফুটবলারকে ছাপিয়ে এবার সবচেয়ে বেশি দামে কার্ড বিক্রি হলো মেসির। দাম শুনলে চোখ চড়ক গাছ হবে যে কারো। মেসির রুকি কার্ড বিক্রি হলো $15 লাখ। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়ায় 18,26 লাখ টাকা। ইতিহাসের সবচেয়ে দামি ফুটবল কার্ড হলো মেসির এই রুকি কার্ড। মূলত 2004-05 পানিনি মেগা ক্র্যাক্স PSA 10 হলো বার্সেলোনায় মেসির অভিষেক মৌসুমের অফিসিয়াল কার্ড। লিওর জার্সি, বুট, চিত্রকর্ম কিংবা কার্ড সবকিছুই যে ভক্তদের কাছে মূল্যবান। এর আগে জার্সি, বুট নিলামে তোলা হলেও এবার তার প্রথম অফিসিয়াল কার্ড উঠল নিলামে। সেখানেও তিনি করলেন বাজিমাত। ক্যারিয়ারের প্রথম অফিসিয়াল কার্ড অক্ষত ও নিখুঁত অবস্থায় থাকায় সংগ্রাহকদের কাছে বেশ মূল্যবান ছিল এই কার্ড। সেই রুকি কার্ডটি বিক্রি হলো ফ্যানাটিক্স কালেক্টর নিউর ব্যক্তিগত লেনদেন নেটওয়ার্কের মাধ্যমে। ফুটবল কার্ডের রেকর্ডে এর আগে সবচেয়ে বেশি দামে বিক্রি হয় ফুটবল সম্রাট পেলের কার্ড। 2022-এ পেলের 1958 সালের আলিফা বোলাগেট কার্ডটি বিক্রি হয়েছিল $13,30,000, যার মূল্য বাংলাদেশি মুদ্রায় বর্তমানে 16,19 লাখ টাকা। এবার মেসি ছাড়িয়ে গেলেন পেলেকেও। মেসির কার্ড বিক্রিকারী প্রতিষ্ঠান ফ্যানাটিক্সের সহসভাপতি কেভিন লেনান দারুণ উচ্ছ্বসিত। তিনি বলেন, আমাদের কাছে এমন অনেকগুলো কার্ড এবং ক্রেতা নেটওয়ার্ক আছে যাদের সঙ্গে আমরা কাজ করে থাকি। এটি একটি শক্তিশালী হাতিয়ার ছিল। এ কারণেই আমরা আমাদের প্রথম পূর্ণ মাসেই $80 লাখ বিক্রি করতে পেরেছি। মেসির কার্ড যে এভাবে রেকর্ড মূল্যে বিক্রি হবে তা আমরা কখনো ভাবিনি। এটি দারুণ একটি বিষয়। এর আগে চলতি সপ্তাহে গোল্ডেন অকশন নামে আরেকটি প্রতিষ্ঠান একই ধরনের আরেকটি কার্ড $11 লাখ বিক্রি করে, যার বাংলাদেশি মূল্য $13,39 লাখ টাকা। তাজিন খন্দকার, সময় সংবাদ। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়ের।